21শে জুলাই প্রথমে তো দড়ি টানাটানি, তারপরে সেই 21শে জুলাই একটা জায়গা দেওয়া হয়েছে নির্দিষ্ট করে, হাইকোর্ট বলে দিয়েছে এখানেই 21শে জুলাই করতে হবে, বেশ কিছু শর্ত দিয়েছে। তো 21শে জুলাই কেমন হতো বিগত দিনের একটা ছবি দেখাই আপনাদের। 2022 সালের 21শে জুলাই দেখুন। আজকে এটা একটা সুনামি হয়ে গেছে, মানুষের সুনামি, মানুষের ঝড়, মানুষের প্লাবন, তাই মানুষের অভিনন্দন। মানুষের সুনামি, মানুষের প্লাবন, এত মানুষ এসেছে। 2022-এর 21শে জুলাইয়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাইকোর্ট এবার মমতা তৃণমূলকে 21শে জুলাইয়ের সভা করার অনুমতি দিয়েছে, তবে স্থান পরিবর্তন হয়েছে। কোথায় হবে? হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট বলছে 21শে জুলাইয়ের সভা করতে পারেন, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে একটি ফ্ল্যাঙ্কে সভা করতে হবে। একটি ফ্ল্যাঙ্ক, অর্থাৎ অন্য ফ্ল্যাঙ্কটি খোলা রাখতে হবে। সেখানে যান চলাচল করবে, অন্য ফ্ল্যাঙ্ক খালি রাখতে হবে। আর কি বলেছে? দুপুর 12টা থেকে 3:30 এই সময়ের মধ্যে সভা করতে হবে। 2500-এর বেশি জমায়েত নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। 2500-এর বেশি জমায়েত নয়। নিউজ থেকে সরাসরি আমার সঙ্গে অনির্বাণ সিনহা রয়েছে। অনির্বাণ, চৌঠামের আগে কখনো ভাবা যায়, কেউ ভাবতে পারে যে 21শে জুলাইয়ে মমতার সভার একটা ভিড়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে? নিশ্চিতভাবে ভাবা যায় না অতুল। তুমি যেমনটা বলছিলে 2022 সালের কথা শোনাচ্ছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন তিনি মুখ্যমন্ত্রী, তখন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, আজও তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। কিন্তু ওই যে পুরনো কাহাবাতটা আছে না, পূর্ণ প্রবাদ, দেহ পট শনে নট সকলই হারায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলে যে রাজনৈতিক অস্তিত্বটা, তার দেহ, তার পট, তার সঙ্গে সঙ্গে তার নট, অর্থাৎ তার মূল নট মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব হারাচ্ছেন, একে একে সব হারাচ্ছেন। তার দেহটা গিয়েছে, তার একটা বড় অংশ, বলা যায় মূল অংশটাই, যারা এমনকি দলের টাকা পয়সা পর্যন্ত দাবি করছে তাদের বলে, তাদের সিম্বল দাবি করছে তৃণমূল কংগ্রেস বলে। এবং সবথেকে ইন্টারেস্টিং হলো যে, সবথেকে মজার কথা হলো যে, তারা কেউ নিজেদেরকে তৃণমূলের অফশুট বলে দাবি করছে না, তারা বলছে তারাই আসল তৃণমূল, অর্থাৎ দেহটাই যেন চলে গেছে। আর রইল পট, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখ সব থেকে বেশি সামনে থাকতো, যার মুখ একমাত্র সামনে থাকতো, যিনি নিজে বলতেন 294টা আসনে তিনিই প্রার্থী, তিনিই সব, তিনিই লড়ছেন, তার প্রতিনিধি হয়ে শুধু একজন থাকছেন, সেই পটটিও ভীষণভাবে যেন কোথাও কালিমা লিপ্ত হয়ে গিয়েছে এই পরাজয়ের সঙ্গে সঙ্গে। একদিকে কেলেঙ্কারির কালিমা একের পর এক যা সামনে আসছে, প্রত্যেক দিন নতুন নতুন কেলেঙ্কারি সামনে আসছে, নতুন নতুন নামের কেলেঙ্কারি, নতুন নতুন লোকের কেলেঙ্কারি সামনে আসছে। আর উল্টো দিকে রাজনৈতিক যে পট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকা, তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা পরিচালনা করা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এতখানি একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যে দল, এই গোটা রাজ্যে যদি একজন মাত্র কংগ্রেস বিধায়ক থাকেন, তাকেও যেন তেন প্রকারণে তিনি একটা উপনির্বাচনে জিতে আসলো, তাকে 6 মাসের মধ্যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসতে হবে। এই যে সর্বগ্রাসী, সর্বভয়ঙ্করী ক্ষমতা, সেই ক্ষমতাটাও, সেই ক্ষমতার পটটাও কোথাও ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। ফলে অতনু, যা চৌঠা মের আগে গত বছর 21শে জুলাই যা কল্পনা করা যেত না, এবছরের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে দেওয়া যাচ্ছে 2500 লক্ষ্যমাত্রা। তবে এটাও প্রশ্ন, এই 2500 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে আসলে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো চ্যালেঞ্জ দেওয়া হলো, নাকি এই 2500 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা রিলিফই দেওয়া হলো? এই 2500 লোকও কি এই মুহূর্তে জড়ো করবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আজকের রাজনৈতিক দেহের, আজকের পটের আছে? তার নটি ভালো বলতে পারবেন মতো। ঠিকই বলেছো অনির্বাণ, কারণ সেদিক থেকে যদি আমি দেখি, তোমার কথা সূত্র ধরে যদি বলি, আজ আমরা দেখলাম মমতা মিত্রহীন হয়ে গেলেন। নিশ্চিতভাবে। এবং কোন মিত্র? এই যে 21শে জুলাই, যদি সেই খবরটা, সেই দিনকার খবরের কাগজগুলো একের পর এক তুমি উল্টে যাও অতনু, অর্থাৎ 1993 সালের 21শে জুলাইয়ের পরদিন 22শে জুলাই এই রাজ্য থেকে প্রকাশিত সবকটি বড় সংবাদপত্র, এমনকি ন্যাশনাল ডেইলিগুলো সেদিনকে সেই খবর হয়েছিল। যুব কংগ্রেসের 13 জন কোটানকোট শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে।
ঠিক পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে ছিলেন? যুব কংগ্রেসের ডাকে সেদিনকার সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা সময়ের পরে অজ্ঞান হয়ে পড়ে যান রাস্তায়। কে ধরেছিলেন তাকে? কে পাশে দাঁড়িয়েছিলেন? এই মদন মিত্র। শুধু মদন মিত্র দিয়ে কি শুধু মদন মিত্রতে শেষ না। এবার একটু পিছনে ফিরে যাই, অত যদি একটু পিছনে ফিরে গিয়ে তাকাই, তাহলে তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকে ভাগাভাগি হয়ে গেছিল কোথাও একটা কাজ। একদিকে মস্তিষ্কের কাজ, যারা সুপ্রিম কোর্টে যাবেন, দলের রেজিস্ট্রেশন চাইবেন, যদি রেজিস্ট্রেশন চাওয়ার সময় কোনো সমস্যা তৈরি হয় তারা দৌড়াদৌড়ি করবেন, ইলেকশন কমিশনে যাবেন, দলের নতুন লোগো প্রতীক যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এঁকেছিলেন সেটা সুরক্ষিত করবেন, ওই প্রতীকে যাতে ভোটে লড়া যায়। এই কাজগুলো ভাগাভাগি করেছিলেন নিজেদের মধ্যে অজিত পাজা, মুকুল রায়ের নামে দলের প্রথম রেজিস্ট্রেশন বেরোয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকতে থাকতেই তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন হয়, ফলে সেদিনকে তার নামে নতুন দলের রেজিস্ট্রেশন করা সম্ভব ছিল না। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, অজিত পাজা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় এরা ছিলেন সামনের সারিতে সেদিনকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মূল দায়িত্ব ছিল সংবাদ মাধ্যমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, কি বলছেন সেটা বলা, অথবা কিছু কিছু সময় তিনি কি ভাবছেন বা কি করতে চলেছেন সেটা একেবারে না বলা, সেটা সামনে আসতে না দেওয়া। এটাই ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। এবার যদি পরপর নামগুলো ধরে তাকাও অতনু, তাহলে সেই নামগুলোর মধ্যে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় অনেক আগে অবস্থিত, অজিত পাজা দল থেকে বেরিয়েছেন, মমতাকে ছেড়ে বেরিয়েছেন, ফিরেছেন, একজন কাউন্সিলর পরিচয় নিয়ে শেষমেশ তার মৃত্যু হয়েছে। তার রাজনৈতিক মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল। তিনি লোকসভা নির্বাচনে পর্যন্ত হেরেছেন, অপরাজয় অজিত পাজাকে হারের স্বাদ ভোগ করতে হয়েছে। মুকুল রায় দল থেকে বেরিয়েছেন, একেবারে শেষ লগ্নে ফিরেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, ফিরেছেন, শেষমেশ আবার বেরিয়েছেন, এবার এনসিপিআই এর নেতা। আর লেগ ওয়াক, আমরা যাকে বলি খাটা, রাস্তায় নেমে খাটা, এই যে মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চ, লিটারেলি এই মঞ্চ বাঁধার কাজটা কারা করতেন? আমি 3 জনের নাম বলতে পারি তোমাকে এবং বাংলার দর্শকের কাছে, যাদের নাম বললে তারা এক নামে চিনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললে আশপাশে 3টে নাম, 4টে নাম সবসময় চোখে ভাসত: সোনালী গুহ, ফিরহাদ হাকিম বা ববি হাকিম, মদন মিত্র। একটু পরে বা কাছাকাছি সময় শোভন চট্টোপাধ্যায় ছিলেন, যাকে জল শোভন বলে আমরা বেশি চিনি। শোভনদেব চট্টোপাধ্যায় আর শোভন চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন ওই মস্তিষ্কের দলে, আর শোভন চট্টোপাধ্যায় ছিলেন লেগ ওয়াকার্সদের দলে। এই লেগ ওয়াকার্সদের কারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে আক্রান্ত হলেন, সেদিনকে শোভন চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই গাড়িতে যেতে বা অভিষেককে পাশে বসিয়ে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসতে। মদন মিত্র সর্বশেষ তিনি বাকি ছিলেন। ইতিমধ্যে ফিরহাদ হাকিম গিয়েছেন, সোনালী গুহ অনেক আগে গিয়েছেন, আজ মদন মিত্রও চলে গেলেন। কার্যত অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে মিত্রহীন হলেন, যে মিত্ররা তাকে কিছু না দেখে তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কোনো গ্যারান্টি ছাড়া প্রথম দিন থেকে তার পাশে ছিলেন, তার মিত্র হয়েছিলেন। অত এই যে 21শে জুলাই, অনির্বাণ, এই 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশ বলা হয়, তো সেই শহীদ স্মরণে আমরা অবশ্য পাগলু গানও শুনেছি, কিন্তু হাজার হলো শহীদ স্মরণ। তো এই শহীদ আবেগ, 21শে জুলাইয়ের শহীদ আবেগ কি আর মমতার সঙ্গে আছে? দেখো অতন, এক্ষেত্রে একটা কথা বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি বলছি না, তুমি বলছো না, আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত শহীদ চুরির অভিযোগে অভিযুক্ত করে রেখেছে কংগ্রেস। শুভঙ্কর সরকার, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি, কি বলেছেন? আসুন আমাদের মঞ্চে এই 21শে জুলাই এসে স্বীকার করে যান আসলে যুব কংগ্রেসের শহীদদের তৃণমূল কংগ্রেসের শহীদ বানিয়েছিলেন। শুধু তাই না, তারপরে তাদের স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনি নতুন দল করে সেই দলকে বিজেপির সঙ্গে আপনি জোট করে ভোটে লড়িয়েছিলেন। অর্থাৎ কংগ্রেসের আদর্শের সঙ্গেই আপোষ করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই যে শহীদ চুরি, এটাও কিন্তু বাংলা রাজনীতিতে নতুন নয়। বলা হয় মনস্তত্ত্বের জায়গা থেকে, তুমি যার সঙ্গে দীর্ঘদিন লড়বে, লড়তে লড়তে তার কিছু গুণ বা অপগুণ তুমি আয়ত্ত করে ফেলবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সিপিএমের সঙ্গে লড়তে লড়তেই দীর্ঘদিন ধরে সিপিএমের এই অপগুণটিও আয়ত্ত করে ফেলেছিলেন। খাদ্য আন্দোলনের শহীদ দিবস কোন সালের ঘটনা? 1959 সাল, 31শে অগাস্ট। কোন পার্টি? সিপিআই। তখন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন দ্বিধা, ত্রিধা, চতুধা কোনো বিভক্তই হয়নি, একটাই পার্টি ছিল, সিপিআই। কিন্তু যখন সিপিএম হলো, তুমি আমি আমাদের শৈশব, কৈশোর, যৌবন, আজকের দর্শকরা খুব ভালোভাবে মনে করতে পারবেন, এমনভাবে সেটা সিপিএম পালন করতো, মনে হতো 31শে অগাস্ট 1959 সালে সিপিএমই ময়দানে ছিল। কলকাতার রাজপথে যে 80 জন মানুষ পুলিশের লাঠি খেয়ে মারা গেছিলেন, তারা সব সিপিএম করতেন। তখন তো সিপিএম পার্টিটার জন্মই হয়নি। সিপিএম জন্ম নেবে তার থেকে অন্তত 5 বছর পরে। সে শহীদ দিবস সিপিএম চুরি করেছিল, 34 বছর ক্ষমতা ছিল। তারপরেও সিপিএমের ব্রিগেডে কিছু ভিড় হতো, কিন্তু এখন সিপিএম ব্রিগেড ডাকতেই পারে না, ব্রিগেড ডাকার সুযোগই পায় না। কোনো মতে এবারে নির্বাচনে তারা একজন বিধায়ক জোটাতে পেরেছে। শহীদ দিবসের পালন সিপিএম এখন রানী রাসমণি রোডে, শহীদ মিনার তো নয়, রানী রাসমণি রোডে টিম করে নম করে সাড়ে অতন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদদের যে লেগাসি,
যে ঐতিহ্য তিনি যুব কংগ্রেসের থেকে কেউ বলেন ধার করে, কেউ বলেন চুরি করে নিয়ে এসছেন, সেটারও একই গতি হলো, গঙ্গাপ্রাপ্তি বলা যেতে পারে এক কথায়। অত ধন্যবাদ অনির্বাণ। অনির্বাণ বলছিলেন যে শুভঙ্কর সরকারের কথা। শুভঙ্কর সরকার শহীদ চুরি প্রসঙ্গে অনির্বাণ কথা বলতে গিয়ে শুভঙ্কর সরকারের বক্তব্যের কথা বলছিলেন। এখানে শুভঙ্কর সরকার কি বলছেন আপনাদের একবার শুনিয়ে রাখি। অলকা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আমি যা করেছিলাম ভুল করেছিলেন, কারণ 21শে জুলাই 1993 সালে যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে আসেন, এসে যদি ভাবে বলেন যে আমার ভুল হয়েছিল, কারণ যারা যুব কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেসের পতাকা নিজেদের বুকে রক্তে তারা সেই পতাকাকে ভিজিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত শহীদদের অন্য পতাকার তলে নিয়ে যাওয়াটা ঠিক হয়, স্বাগত জানাই। হৃদয়ের কলকাতায় ফিরছেন তসলিমা। 18 বছর 8 মাস 10 দিন পর কলকাতায় ফিরছি। তসলিমার হৃদয়ের কথা একমাত্র নিউজ 18 বাংলায়। এত বছর পর আবার সেই শহরের মাটিতে পা রাখবো, ভাবলেই আনন্দ, উত্তেজনা, আবেগ আর পুরনো বেদনা একই সঙ্গে জেগে উঠছে। আগের সরকারগুলো যে সিদ্ধান্ত নিতে পারেনি বা নিতে চায়নি, নতুন সরকার সে অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছে। তসলিমা শুধুমাত্র নিউজ 18 বাংলায়। আমরা যখন 21শে জুলাই প্রসঙ্গে কথা বলছিলাম, বলতে গিয়ে বলছিলাম যে একদম 21শে জুলাইয়ের শুরু থেকে যখন 21শে জুলাইয়ের সেই ঘটনা, সেদিন থেকে শুরু করে প্রত্যেকটা সভার মঞ্চ বাঁধার সময় থেকে ঘুরে বেড়াতেন, পায়চারি করতেন, তদারকি করতেন যে মানুষটা, সেই মানুষটার নাম মদন মিত্র। সেই মদন মিত্র হাত ছাড়লেন, মিত্রহীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্রও ছেড়ে গেলেন। সব পদ থেকে, মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। এখন তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখা যাচ্ছে সরি। তাকে যখন জানতে চাওয়া হয়েছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলেছেন ছেড়ে আসার আগে, তিনি বললেন হোয়াটসঅ্যাপে সরি মেসেজ করে এসেছেন। ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি। এক মিনিট, এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে, বাবুল বাতাস, হ্যাঁ। আজকে হলো সাথী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। মিত্রহীন মমতা এখন। আর যখন মমতাকে মদন মিত্র ছেড়ে আসছেন, তখন কোথাও যেন তার মধ্যে একটা দার্শনিক সত্তা দেখা যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত? কামারহাটির বিধায়ক, তার গলায় সাঁকো পারাপারের কবিতা। বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। জীবনের এই মুহূর্তটায় আমি এসে দাঁড়িয়েছি। পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই নিলাম। কেন ছাড়লেন? মমতা তৃণমূল ছাড়ার পর মদনের নিশানায় অভিষেক।
একটা মানুষের জন্য একটা জাতকে তুমি বিসর্জন দিতে পারি না, অনলি ফর ওয়ান ম্যান। শুনুন, দল চালায় দলের সেনাপতি, সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়। মিত্র হারালেন মমতা, মিত্রহীন হয়ে গেলেন মদন মিত্র। মমতা তৃণমূল ছেড়ে দিলেন। আবার অন্যদিক থেকে যদি দেখি, আরও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিফট হলো আজ। কেমন না, মমতা ব্রত থেকে সরলেন অনুব্রত মণ্ডল। দেখা গেল আজ যখন নব তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতির সভা বা বৈঠক, মানে প্রস্তুতি বৈঠক, সেই মিটিংয়ে, দক্ষিণ কলকাতার এই মিটিংয়ে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। দক্ষিণবঙ্গের জেলা সভাপতিরা ছিলেন, নব তৃণমূলের বিধায়করা ছিলেন অনুব্রত মণ্ডল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর সুদ্রি রাওগা অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? হ্যাঁ, ওর জন্য। দীর্ঘদিনের সাংগঠনিক নেতা বলা হতো বীরভূম জেলা সংগঠন একা দাঁড় করিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেই অনুব্রত মণ্ডল এখন নব তৃণমূলে। আরেকজন মদন মিত্র। আরেকদিকে মদন মিত্র একদম শুরু থেকে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটা কিসের ইঙ্গিত বলুন? আগামী ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো শান্তি। ঠিক আছে? ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। 1 মিনিট। এটা কিসের ইঙ্গিত বদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো শান্তি। দুই দীর্ঘদিনের সঙ্গী, দীর্ঘদিনের কর্মী, সাংগঠনিক কর্মী, তারা আজ নব তৃণমূলে। অনুব্রত মণ্ডলের কথাই যদি আমি ধরি, ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, দীর্ঘদিন ধরে বীরভূমে, বোলপুরে একা নিজের অফিসে থেকে তৃণমূল সংগঠন চালিয়েছেন অনুব্রত। সেই অনুব্রত আজ যখন নব তৃণমূলের বৈঠকে তাকে দেখে কেমন বুঝলে, কি মনে হলো, কোনো কথা হলো? দেখো অতনু, অনুব্রত মণ্ডল কালীঘাট তৃণমূল হিসেবে যেটা পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তার একদম সেনাপতি হিসেবে কাজ করতেন। বীরভূম তো বটেই, তৃণমূলের যাবতীয় দায়িত্ব সবকিছু সামলানোর ক্ষেত্রেই কেষ্ট ছিল মমতার খুব কাছে। সেই কেষ্ট যখন আজকে এলেন নব্য তৃণমূলে, অর্থাৎ ঋতুব্রত সন্দীপন সাহাদের তৃণমূল, সেখানে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ বা কথা বলে গেলেন। কি বললেন? শুরুতেই তিনি পরিষ্কার করে বললেন, এই যে কালীঘাট তৃণমূলের আজ পরিণতি, তার জন্য সম্পূর্ণ দায়ী অভিষেক ব্যানার্জি। আরো বললেন নিজের যে তার যে জেল যাত্রা, তিহার যাত্রা, তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপর আরো বিস্ফোরক তথ্য তিনি সামনে আনলেন। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 বার কথা হয়েছে তার ফোনে।
তিনি স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন এই দলের যে পরিণতি বা দলের যেই হাল তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখে দেখেন না, কান দিয়ে দেখেন, এবং সেই কারণেই এই দলের ভরাডুবি হয়েছে। এবং তিনি বলছেন তিনি তো তৃণমূলেই আছেন, যেখানে সবাই রয়েছে, সবাই যে তৃণমূলে সেই তৃণমূলে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই তৃণমূলে না থাকে তার কিছু করার নেই, কিন্তু তিনি আছে সবার তৃণমূলে। এবং তাকে যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা তুমি জিজ্ঞেস করো, অনেক স্ট্রেস এবং অনেক স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে, তার কারণ তিনি মন খুলে কথা বলতে পারছেন, তার যে বক্তব্য, তার যে মনের ভাব সেটা প্রকাশ করতে পারছেন। তো সব মিলিয়ে বৈঠকে তাকে যখন স্বাগত জানানো হলো এবং সেনাপতিকে সেনাপতির মতোই স্বাগত জানানো হলো, নব্য তৃণমূলের যারা নেতৃত্বে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে আসছেন। এবং তারপর ইতিমধ্যে চেয়ারে যে টেবিলে বৈঠক হচ্ছে এবং যেখানে যারা আয়োজক তারা যে চেয়ারটায় বসেছেন ঠিক সেখানে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ যে পরিচালনার কমিটি যারা আছেন সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডল জায়গা পেয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। তো সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের, শুধু তাই নয়, যখন সেখানে তিনি অনুব্রত মণ্ডল গিয়েছেন, ইরান বলছিল আমাদের, যখন সেখানে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কি বলছেন, বলছেন অভিষেকের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর সুদ্রি রাওগা অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? হ্যাঁ, ওর জন্য। এসএসসি নিয়োগে ডেডলাইন বাড়ানোর জন্য আবেদন করতে পারে এসএসসি, সেরকমই ইঙ্গিত মিলল। কেন তারা বাড়াতে চাইছে ডেডলাইন? এসএসসির আইনজীবী আজ কি বললেন হাইকোর্টের শুনানিতে, কোন প্রেক্ষিতেই বা বললেন? অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, হাজার হাজার যারা শিক্ষকতা করছেন অগস্ট মাস পর্যন্ত যাদের মেয়াদ রয়েছে শিক্ষকতার, সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী, কারণ নতুন নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করবে, এটা জানিয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে বা মধ্যশিক্ষা পর্ষদ। সেই জায়গা থেকে রাজ্যে পালাবদল, ওবিসি সংরক্ষণ মামলা বা ওবিসির যে মামলা সেটা গতকাল প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারের। এরপর একাধিক পরিবর্তন আসছে। আজকে এসএসসির তরফে আইনজীবী সুতনু পাত্র তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বললেন এই মুহূর্তে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। কিন্তু তাই নয়, বিভিন্ন বিষয়ে তারা জরিপ করছে, বিভিন্ন বিষয় এই বিষয় নিয়ে তারা কাজ করছে এবং নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলি ঝুলে রয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা এই মুহূর্তে অ্যাডজার্ন করে রেখেছে। তাই তারা 2 সপ্তাহের জন্য সময় চায়। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করলেন তিনি ওপেন কোর্টে যে এক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর, এছাড়াও সংরক্ষণ সংক্রান্ত ইস্যু, এছাড়াও নতুন নিয়োগ প্রক্রিয়া, পুরনো নিয়োগ প্রক্রিয়া, সেটা দুটোকে চ্যালেঞ্জ করে মামলা, এই এতগুলি বিষয় যেখানে জড়িয়ে রয়েছে, তাহলে কি সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার, সেটা ব্যাপারে কিছু চিন্তা ভাবনা এসএসসি করছে? এসএসসির তরফে আইনজীবী উত্তর দেন যে সময়সীমার মধ্যে সুপ্রিম কোর্ট তাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল, তার কাছে যা খবর রয়েছে এই ডেডলাইন বাড়ানোর জন্য এসএসসি সুপ্রিম কোর্টে ফের যাবে এবং আবেদন করবে। অর্থাৎ অগস্ট 31 নয়, এই সময়সীমা আরো বাড়ানোর আবেদন করা হবে, এই ইঙ্গিত দিলেন এসএসসির আইনজীবী। যদিও বিচারপতি অমৃতা সিনহা বললেন এক্ষেত্রে সব থেকে ভালো হয় এসএসসি তাদের নিজেদের ঘরটাকে সবার আগে গুছিয়ে নিক, কারণ এসএসসির ভিতরের যদি কাজ ঠিক মতো না হয় তাহলে সবকিছুতেই তার একটা প্রভাব পড়বে। এবং 2 সপ্তাহের সময় মঞ্জুর করা হয়েছে। অগস্ট মাসের শুরুতেই এই মামলা শুনানির জন্য আসবে এবং বিচারপতি বলেন যে একটা নিয়োগ প্রক্রিয়া 2016-র 4টে আলাদা ক্যাটাগরি নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে, এই অবস্থায় এদের নিয়ে আদালত সত্যি ব্যথিত এবং একটা খারাপ তাদের জন্য বার্তা সেটা আদালত নিজেও অনুভব করছে। কাজেই এক্সটেনশনের বিষয়টা এসএসসির আইনজীবীর কাছ থেকে জানার পরই 2 সপ্তাহ অতিরিক্ত সময়
দেওয়া হলো এসএসসিকে এই মামলা সংক্রান্ত আরো বিশদ প্রস্তুতির জন্য। ধন্যবাদ।